শ্বাস প্রশ্বাস চলছে মৃদু, দিচ্ছে কাঁটা শরীর জুড়ে। হঠাৎ করে কান্নার আওয়াজ, কেমন যেন বিশ্রী সুরে। দমকা হাওয়ায় নিভল বাতি, খুলল ঘরের দরজা। গা ছমছম আমেজ থাকুক, শুরু হোক ভূত চর্চা। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আবার তোমাদের জন্য শুধুমাত্র ভূত চর্চায় নিয়ে চলে এলাম এটা বন্ধুত্বের গল্প। এই গল্পের দ্বিতীয় পর্ব। গল্পের শুরুতেই এক ভ্যানভ্যানানিটা সেরে ফেলি। আমরা মানুষ, আমরা কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা নই, এমনকি আমাদের কণ্ঠস্বর কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নির্মিতও নয়। তবে অবশ্য এই ঘোষণা কিন্তু আমাদের শ্রোতা বন্ধুদের জন্য নয়, কারণ আমাদের শ্রোতা বন্ধুরা খুব ভালো করেই আমাদের গলা বোঝেন বা চেনেন। কিন্তু যারা চেনে না, ওই ইউটিউব অ্যালগোরিদম, তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলতেই হয়। আর হ্যাঁ, একটা অডিও স্টোরির জন্য প্রত্যেকটি চ্যানেলের অসম্ভব খাটাখাটনি থাকে। গল্প লেখা, সেই গল্পকে চিত্রনাট্যে রূপ দেওয়া, তারপর বিভিন্ন চরিত্রে বিভিন্ন ভয়েস আর্টিস্টদের কাস্ট করা, এবং সবশেষে রেকর্ডিং, মিক্সিং এবং এডিটিং। তারপর একটা সুন্দর দেখে থাম্বনেল বানিয়ে সেটার ব্যাকগ্রাউন্ডে এই ভয়েসটাকে সম্পূর্ণভাবে বসিয়ে দেওয়া। তবেই আমরা কল্পনার মাধ্যমে ছবি দেখাতে পারি। এই এত কাণ্ড করার জন্য যথেষ্ট এফর্ট লাগে। তাই কোনোভাবেই ইউটিউব অ্যালগোরিদম এই এফর্টটাকে লো এফর্ট কন্টেন্ট বলে দাগিয়ে দিতে পারেই না। সেজন্য এই বিধিবদ্ধ সতর্কীকরণটুকু আমাদের করতেই হচ্ছে। যাই হোক, সেসব কথা তো হলো, এবার চলে আসি আসল গল্পে। তো আগের সপ্তাহে আমরা দেখেছিলাম 3 বন্ধু, প্রত্যয়, শোভন আর মৃণালকে। ওদের 3 জনের মধ্যে দূরত্ব। প্রথম দূরত্ব, স্কুল ছেড়ে দেবার পর 3 জন চলে যায় 3টে আলাদা আলাদা জায়গায় কেরিয়ার করতে। আর এ যেন আমাদের প্রত্যেকের চেনা ছবি। দূরত্ব বাড়ে, সময় চলে যায়, আর বন্ধুত্বগুলো কেমন যেন ফিকে হয়ে যায়। তার উপর গোদের ওপর বিস্ফোরা হয়ে বসে পড়ে ভুল বোঝাবুঝি। আর সেই ভুল বোঝাবুঝির পাহাড় জমতে জমতে একসময় যেন আকাশ ছোঁয়ে। ছোটবেলার ওই নিঃস্বার্থ বন্ধুত্বগুলো, নিষ্পাপ মনগুলো কোথায় যেন হারিয়ে যায়। আর তারপর আর কি, জীবন বয়ে যায় নিজের মতো, আর মনের কোণে কোথাও না কোথাও চাপা পড়ে থাকে এক রাশ দুঃখ। বন্ধুত্ব হারিয়ে ফেলার দুঃখ, বন্ধুদের সঙ্গে কাটানো সেই সমস্ত সুন্দর সুন্দর স্মৃতিগুলো আর না ফিরে পাওয়ার দুঃখ। আচ্ছা, আজকেও কি গল্পটায় তেমন কিছুই হবে? সেটা তো শুনলে বোঝা যাবে। তবে তার আগে জানিয়ে রাখি, এটা বন্ধুত্বের গল্প। এই গল্পটা কিন্তু আমার, অর্থাৎ আপনাদের বন্ধু প্রীতমের লেখা। গল্প পাঠেও রয়েছি আমি, অর্থাৎ আপনাদের বন্ধু প্রীতম। অন্যান্য চরিত্রে অন্তরা তো আছেই, সঙ্গে রয়েছে অচ্যুতা, সৌজাত্য এবং শুক্লা ও জিনিয়া। চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্প, এটা বন্ধুত্বের গল্প। 18 বছর বয়সের সেই নদীর ঘাটের আবেগ আর প্রতিশ্রুতি বাস্তবতার রুক্ষ মাটিতে আছড়ে পড়তে খুব বেশি সময় নেয়নি। দেখতে দেখতে কেটে গেল দীর্ঘ 8টা বছর। এই 8টা বছরে মফস্বলের চেনা জীবনটা বদলে গেছে আমূল। প্রত্যেকেই যে যার নিজের কেরিয়ার আর অস্তিত্বের লড়াইয়ে বড্ড বেশি ব্যস্ত হয়ে পড়েছে। একটা বারের জন্য ফোন করে, কিরে কেমন আছিস, এইটুকু বলার ফুরসতটুকুও যেন কেড়ে নিয়েছে জীবন। যোগাযোগ কমতে কমতে এক সময় তা প্রায় তলানিতে এসে ঠেকেছে। 2016 সাল,
কলকাতার বুকে তখন টিকে থাকার জন্য ভীষণ রকম লড়ছে প্রত্যয়। আর্ট কলেজের বিভিন্ন কোর্সের ফর্ম ফিল আপ থেকে শুরু করে কলকাতায় থাকার খরচের জন্য হঠাৎ করেই একটা আর্থিক সংকটে পড়ে যায়। কোনো উপায় না দেখে শেষমেশ ভরসা হিসেবে বুক ভরা আশা নিয়ে প্রত্যয় ফোন করেছিল ওর ছোটবেলার বন্ধু শোভনকে। মাত্র 5,000 টাকার একটা সুরাহা চেয়েছিল ও। শিলিগুড়ির চেনা রাস্তায় তখন নিজের নতুন পালসার বাইকটা নিয়ে ঘুরে বেড়াচ্ছিল শোভন। সময় ভালোই কাটছে। পিছনে বসেছিল দোলন। হঠাৎ পকেটে ফোনটা ভাইব্রেট করায়। শোভন বাইকটা রাস্তার একপাশে স্ট্যান্ড করে দাঁড় করায়। হেলমেটটা খুলে ফোনের স্ক্রিনে প্রত্যয়ের নামটা দেখে ওর মুখে ভেসে ওঠে চেনা হাসি। কিরে প্রত্যয়, হ্যাঁ? কতদিন পর মনে পড়লো রে শালা, হ্যাঁ? কলকাতার বাবু হয়ে তো আমাদের ভুলেই গেছিস, হ্যাঁ? ফোনের ওপ্রান্তে কণ্ঠস্বরে তখন কোনো স্বতঃস্ফূর্ততা ছিল না, ছিল একরাশ ক্লান্তি আর কুণ্ঠাবোধ। শোভন, কি যে বলিস, একটু দরকার ছিল রে। আসলে কি হয়েছে জানিস তো, কলকাতায় একটা সমস্যায় পড়েছি। ওই একটা ফাইনান্সিয়াল ক্রাইসিস আর কি। খুব বেশি নয়, যদি পারিস ওই 1,500 টাকা দিয়ে একটু হেল্প করবি ভাই। আমি হাতে টাকা আসার সঙ্গে সঙ্গে তোকে ফেরত দিয়ে দেব। আসলে বড্ড বিপদে পড়ে তোকে ফোনটা করলাম রে। শোভন যেন একটু থমকে গেল, একবার হেজিটেশন নিয়েই দোলনের দিকে তাকালো। টাকা 5,000? আচ্ছা আচ্ছা, তুই একদম চিন্তা করিস না। আমি এই দোলনকে বাড়ি ড্রপ করে সোজা দোকানে যাচ্ছি। ক্যাশ বাক্সে কত টাকা আছে একবার হিসেব করে নিয়ে আমি বিকেলের মধ্যেই তোকে টাকাটা পাঠানোর ব্যবস্থা করছি। তুই একটু হোল্ড কর, হ্যাঁ? প্রত্যয় ভেবেছিল, যাক, অবশেষে তাহলে সমস্যার সুরাহা হলো। ছোটবেলার বন্ধু বিপদের দিনে পাশে এসে দাঁড়াবে, সেটাই তো স্বাভাবিক। থ্যাংক ইউ রে, থ্যাংক ইউ শোভন, তুই যে কি উপকার করলি। ঠিক আছে, আমি তাহলে এখন রাখছি রে। ফোনটা কেটে পকেটে ভরে রেখে বাইক স্টার্ট দিতেই যাচ্ছিল শোভন। পিছনে বসে থাকা দোলনের মুখটা ততক্ষণে বেশ গম্ভীর হয়ে উঠেছে। শোভনের মুখের অভিব্যক্তি এতক্ষণ লক্ষ্য করছিল দোলন। বাইক স্টার্ট দিতে যাবে এমন সময়েই ধেয়ে এলো ঝাঁঝালো গলায় প্রশ্ন। এই, কে ফোন করেছিল ওটা? এইভাবে টাকা পাঠানোর কথা কাকে দিচ্ছিলে তুমি? ওটা প্রত্যয়, আমাদের স্কুলের বন্ধু, মনে নেই? কলকাতায় থাকে। বেচারা হঠাৎ করেই একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে আর কি। 5,000 টাকা চাইলো, খুব দরকার নাকি। প্রত্যয়, ওই যে ছবি আঁকিয়ে ছেলেটা? ছি ছি ছি, যার কোনো ভবিষ্যৎ নেই। শোভন, তোমার কি বুদ্ধি শুদ্ধি কোনোদিন হবে না? বাবা মারা যাওয়ার পর থেকে তো দোকানটা তুমি দেখছো। এখন সময় নিজের ব্যবসাটা গুছিয়ে নেওয়ার, তা না কোনো দরকার আছে ওই বন্ধুদের পিছনে এভাবে টাকা ওড়ানোর? আরে না দোলন, মানে ও তো চেয়েছিল মাত্র। আর আমার কাছে টাকাটা দেবার মতো সামর্থ্য এখন আছে। সামর্থ্য থাকলেই কি বিলিয়ে দিতে হবে? হ্যাঁ, এই যে প্রতিদিন আমার বাড়ি থেকে বিয়ের চাপ দিচ্ছে, তুমি তুমি একটাও টাকা জমাতে পেরেছো? শুধু বন্ধু বন্ধু আর বন্ধু, এইভাবে দিন কাটালে সংসার চলবে তো? আমি তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি শোভন, প্রত্যয়কে ওই টাকাটা পাঠানোর কোনো দরকার নেই। ওই টাকাটা একবার গেলে আর কোনো দিন ফেরত আসবে না। তুমি যদি নিজের ভবিষ্যৎ আর আমাকে নিয়ে একটুও সিরিয়াস হও, তাহলে এই ফালতু খামখেয়ালিপনা বন্ধ করতে হবে তোমায়। কিন্তু দোলন, ও বড্ড আশা করে আমাকে ফোন করেছে যে, এখন না বললে ও কি ভাববে? উফ, কি ভাববে সেটা ভাবলে নিজের জীবন চলবে না শোভন। প্র্যাকটিক্যাল হতে শেখো। সরাসরি টেক্সট করে দাও যে টাকাটা নেই। এবার চলো তো, আমাকে তাড়াতাড়ি বাড়ি পর্যন্ত পৌঁছে দাও। সেদিন দোলনের ওই বাস্তববাদী যুক্তির সামনে নিজেকে খানিকটা গুটিয়ে নিয়েছিল শোভন। চোখের সামনে বারবার প্রত্যয়ের অসহায় মুখটা ভেসে উঠলেও
দোলনকে হারানোর ভয় আর নিজের ভবিষ্যৎ গোছানোর তাগিদে ও আর প্রত্যয়কে ফোন করার সাহসটুকু পায়নি। বাড়ি ফিরে প্রত্যয়কে টাকাটা দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও একটা তীব্র অপরাধ বোধ বুকে নিয়ে রাতে একটা ছোট্ট করে মেসেজ টাইপ করে পাঠিয়ে দিয়েছিল, সরি প্রত্যয়, টাকাটা অ্যারেঞ্জ করতে পারলাম না, ক্ষমা করে দিস। কলকাতার একটা অন্ধকার মেস বাড়িতে বসে ফোনের স্ক্রিনে ওই মেসেজটা যখন দেখেছিল প্রত্যয়, তখন হয়তোবা ওর চোখের কোণ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়েছিল। টাকার অভাবের চেয়েও বন্ধুত্বের এই প্রত্যাখ্যানটা ওর মনটাকে বিষিয়ে দিয়েছিল সেদিন। না না, প্রত্যয় বোকা ছিল না। শোভনের ওই অক্ষমতার পিছনের নীরবতাটা ও ঠিকই বুঝেছিল। তারপর থেকে প্রত্যয় আর কোনো দিনও সাধ করে শোভনকে ফোন করেনি, প্রয়োজনেও নয়, অপ্রয়োজনে তো নয়ই। অভিমান আর বাস্তবতার এক মস্ত বড় পাঁচিল দাঁড়িয়ে গিয়েছিল শোভন আর প্রত্যয়ের মাঝখানে, আর এভাবেই ভাঙতে শুরু করেছিল সেই হরিহর আত্মার ত্রিমূর্তি। ও হ্যাঁ, এই প্রসঙ্গে বলে রাখা ভালো, প্রত্যয়ের সঙ্গে দূরত্ব তৈরি হবার বছর দুয়েক আগেই শোভনের জীবনে নেমে আসে এক চরম অন্ধকার। সাহা ক্লথ স্টোরের আসল কারিগর অর্থাৎ শোভনের বাবা হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। যে মানুষটার ছত্রছায়ায় ছোট থেকে শোভন নিশ্চিন্তে বড় হয়েছে, সেই মানুষটার আকস্মিক চলে যাওয়াটা এই বছর 22-23-এর ছেলেটাকে এক লহমায় যেন মাঝ দরিয়ায় একলা ফেলে দিল। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর ভিড়ে শোভন নিজেকে বড্ড অসহায় বোধ করেছিল সেদিন। বাবার মৃত্যুর ঠিক পরের দিন সকালে এক বুক কান্না আর শূন্যতা নিয়ে ও প্রথম ফোনটা করেছিল ওর ছোটবেলার বন্ধু মৃণালের নাম্বারে। ভেবেছিল এই কঠিন সময়ে অন্তত মৃণাল ওর পাশে থাকবে। তখন অবশ্য মৃণাল একটা বহুতল কর্পোরেট অফিসের শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে চেয়ারে ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখেছিল। প্রজেক্ট ডেলিভারির ডেডলাইন, ক্লায়েন্টের ইমেল আর সহকর্মীদের কাজের তদারকি নিয়ে অসম্ভব ব্যস্ত সে। নতুন চাকরি বলে কথা। ঠিক সেই মুহূর্তে টেবিলের ওপর রাখা দামি আইফোনটা ভাইব্রেট করে বেজে ওঠে। স্ক্রিনে শোভনের নাম দেখে খানিকটা বিরক্তিতে মৃণালের ভ্রু দুটো কুঁচকে যায়। মিটিং শুরু হতে আর মাত্র 2 মিনিট বাকি। অগত্যা ফোনটা রিসিভ করে কানের কাছে ধরে মৃণাল। হ্যালো মৃণাল ভাই, বাবা 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 না নেই রে। কাল রাতে হঠাৎ বিষণ্ণতায় ভরা শোভনের গলার আওয়াজ যেন মৃণালের কান পর্যন্ত পৌঁছলই না। কথার মাঝখানেই অত্যন্ত দ্রুত আর যান্ত্রিক গলায় কিছু কথা বলে ফোনটা রেখে দেয় মৃণাল। দেখ শোভন, এই মুহূর্তে একটা অত্যন্ত জরুরি অনসাইট ক্লায়েন্ট মিটিং এ ব্যস্ত আছি রে। ভাইস প্রেসিডেন্ট নিজে প্রেজেন্ট আছেন, এখন একদম কথা বলার সময় নেই। আমি পরে তোকে ফ্রি হয়ে কল ব্যাক করছি, রাখছি এখন। ওপার থেকে ফোনটা কেটে যায়। বাবার মৃত্যুর খবরটা সম্পূর্ণ দেওয়ার শেষ সুযোগটুকুও পায়নি শোভন। ফোনের ওপার থেকে ভেসে আসা যান্ত্রিক গলার স্বর ওকে স্তব্ধ করে দেয়। ভেবেছিল মিটিং শেষ হলে মৃণাল নিশ্চয়ই নিজের ফোন থেকে একটা ফোন করবে, কিন্তু কেটে যায় বেশ কয়েকটা দিন। মৃণালের তরফ থেকে কোনো ফোন বা মেসেজ আসে না। বাবার শ্রাদ্ধ শান্তির কাজের মাঝেই তীব্র অভিমান আর কষ্ট বুকে চেপে শোভন বাধ্য হয়েছিল মৃণালকে ছোট্ট করে একটা মেসেজ লিখতে। মৃণাল, বাবা কাল মারা গেছেন, তুই পারলে একবার ফোন করিস। তারপর কেটে গেছে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ। ব্যাঙ্গালোরের কর্পোরেট ইঁদুর দৌড় আর কালচারের ব্যস্ততায় মৃণাল সেই মেসেজটা সিন করার সময়টুকুই পায়নি। চ্যাট বক্সের নিচে সেই মেসেজটা বছরের পর বছর ওভাবেই আনসিন হয়ে পড়ে থাকে। মৃণাল আর কোনোদিন ফোনটুকুই করেনি।
বন্ধুর এই চরম দুর্দিনে পাশে এসে দাঁড়ানোর প্রয়োজনটুকুও মনে করেনি। ঠিকই তো, ও এখন ব্যাঙ্গালোরের মস্ত বড় অফিসের বড় ইঞ্জিনিয়ার। আমাদের মতো মফস্বলের ছোট দোকানদারের বাবার মরে যাওয়ার বা বেঁচে থাকায় ওর কি বা এসে যায়? হ্যাঁ, টাকা আর স্ট্যাটাস হলে মানুষ বোধহয় এভাবেই বদলে যায়। এমনই চরম অবহেলা আর উদাসীনতা শোভনের মনে একটা ক্ষত সৃষ্টি করে। আর ঠিক এভাবেই সময়ের সঙ্গে সঙ্গে শোভনের সঙ্গে প্রথমে মৃণালের এবং তারপর শোভনের বন্ধুত্বের সম্পর্কটা একেবারে তলানিতে এসে থাকে। যে তিন বন্ধু একদিন কেউ কাউকে ছাড়া একটা পাও চলতে পারতো না, আজ তারা সবাই চোরাবালিতে হারিয়ে গেল। এভাবেই কেটে গেল 12টা বছর, 2008 থেকে 2020। ভুল বোঝাবুঝি, অভিমান আর উপেক্ষার পাহাড় জমিয়ে আজ তিনজন সেই এক মাথা ভাঙার মাটিতে এসে দাঁড়িয়েছে। আর ঠিক এই সময়েই শুরু হতে চলেছে হয়তো কোনো নতুন ম্যাজিক। একই আকাশ, একই মফস্বল আর একই মাথা ভাঙার মাটি, অথচ আজ কেউ কারোর খবর রাখে না। অহংকার, অভিমান আর চরম উপেক্ষার একটা অদৃশ্য দেওয়ালে আজ তিনজনেই বন্দী। কিন্তু সময় বড্ড বলবান। 2020 সালের এই বিশ্বব্যাপী লকডাউনের ক্রাইসিস আজ আবার ওদের ফিরিয়ে এনেছে সেই একচিলতে শিকড়ের টানে। বাইরে যখন প্রকৃতির লকডাউন, তখন ওদের মনের ভিতরেও কি থাকবে সম্পর্কের এই লকডাউন? নাকি এই থমকে যাওয়া পরিস্থিতি আবার নতুন করে কোনো অদ্ভুত সমীকরণ তৈরি করবে ওদের জীবনে? ধুলোবালি জমা সেই পুরনো স্মৃতির খাতাটা কি কোনোদিন আবার নতুন করে খোলা সম্ভব? আদৌ কি কাটবে ওদের মধ্যেকার এই ভুল বোঝাবুঝির জমাট বাঁধা অন্ধকার? আদৌ কি অতীতের মতো আবার ওরা এক হতে পারবে? আবার কি সেই ত্রয়ী শোভন, প্রত্যয় আর মৃণাল একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দৌড়ে বেড়াবে গোটা মাথা ভাঙা জুড়ে? লকডাউনে বাড়ি ফেরার পর কেটে গেছে বেশ কয়েকটা দিন। কলকাতার সেই চেনা লড়াইয়ের ময়দান ছেড়ে এই মাথা ভাঙার নিস্তব্ধতায় নিজেকে বড্ড বেশি একলা আর কোন ঠাসা লাগছিল প্রত্যয়ের। যে স্বপ্নের হাত ধরে একদিন সে কলকাতায় পাড়ি দিয়েছিল, আজ সেই স্বপ্নগুলোকেই মৃত বলে মনে হচ্ছিল তার। সারা দিন ঘরের একটা কোণে অন্ধকারে বসে সময় কেটে যেত। ছেলের এই মানসিক অবস্থা, এই তীব্র ডিপ্রেশন চোখ এড়িয়ে যায়নি সুমিত্রা দেবীর। একদিন বিকেলে এক বাটি মুড়ি আর এক কাপ চা হাতে নিয়ে এসে দাঁড়ালেন ছেলের পাশে। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মায়ের মনটা যেন হু হু করে উঠল। কি রে বাবা, সেই দুপুর থেকে একভাবে শুয়ে আছিস? মন খারাপ? কিছু খাবি? রান্না করে দেবো। তোর সেই প্রিয় পোস্তর বড়া করেছি, খেয়ে নে, মন ভালো হয়ে যাবে। ইচ্ছে করছে না মা, বড্ড বড্ড অপরাধী মনে হচ্ছে নিজেকে। কলকাতার মেসের ভাড়া মেটানো, আঁকার জিনিসপত্র কেনার খরচ, সবই তো তুমি কষ্ট করে পাঠাতে, অথচ এই 12 বছর ধরে আমি কি করতে পারলাম? কিচ্ছু না। তোমাকে কি দিতে পারলাম মা? শুধু একরাশ শূন্যতা আর অনিশ্চয়তা। প্রত্যয়ের হাতটা নিজের হাতের মধ্যে চেপে ধরে সুমিত্রা দেবী। এসব কি বলছিস বলতো তুই? এতে তোর দোষটা কোথায়? এই করোনা ভাইরাসের জন্য গোটা পৃথিবীটাই তো থেমে গেছে। চিন্তা করিস না, সব খারাপ সময়ের পর ঠিক ভালো সময় আসে। জীবনটা তো একটা সোজা রাস্তা নয়। জীবন মানেই চড়াই উতরাই, ভাঙা গড়া। সব পেরিয়ে ঠিক তুই তোর লক্ষ্যে পৌঁছে যাবি। কিন্তু কিন্তু আমি এখানে বসে করবোটা কি মা? আমার আঁকা, আমার স্কাল্পচার কেনার মতো মানুষ তো আর এখানে নেই। এই যে লকডাউনে তুই বাড়িতে বসে আছিস, সেই সময়টা অন্যভাবে কাজে লাগা। ভেবে দেখ না, আজকাল তো শুনেছি ফোনেও কী সব করা যায়।
ওইসব করেও তো টাকা উপার্জন করা যায় নাকি? চেষ্টা কর, কিছু না কিছু ঠিক হয়ে যাবে। মায়ের এই সহজ সরল কিন্তু গভীর কথাগুলো প্রত্যয়ের বুকের ভেতর একটা নতুন জানলার মতো খুলে গেল। ও ভাবল, মা তো ভুল কিছু বলেনি। নিজের স্মার্টফোন আর ঘরের ওই ধীমি গতির ইন্টারনেট কানেকশনটাকেই এবার হাতিয়ার করা যেতেই পারে। ফেসবুক আর হোয়াটসঅ্যাপে পাড়ার এবং চেনা পরিচিতদের গ্রুপগুলোতে একটা পোস্ট করে দিলই প্রত্যয়। অনলাইন ড্রয়িং এবং স্কাল্পচার ডিজাইনিং ক্লাস। খুব একটা আশা না থাকলেও সপ্তাহখানেকের মধ্যে বেশ কয়েকজন ছাত্রছাত্রী জুটেও গেল। কয়েকদিন পর প্রত্যয়ের ঘরের কোণে আবার রঙের গন্ধ, ওর মুখে ফিরে এলো আবার সেই চেনা এক চিলতে হাসি। কিন্তু ক্লাস শুরু করতেই ও একটা সমস্যার মুখে পড়ল। নতুন ছাত্রছাত্রীদের থিওরিটিক্যাল পার্ট এবং কিছু অ্যাডভান্স স্কেচিং শেখানোর জন্য ওর পেইন্টিং রিলেটেড কিছু ভালো বইপত্রের প্রয়োজন। এই লকডাউনের বাজারে কলকাতায় গিয়ে বই আনা তো অসম্ভব। অনলাইন ডেলিভারিও বন্ধ। খাটের উপর বসে ভাবতে ভাবতেই হঠাৎ প্রত্যয়ের মাথায় বিদ্যুৎ গতিতে খেলে গেল। মনে মনে ভাবল, রাইট, আমার তো মাথা ভাঙার লাইব্রেরিটার কথাই মনে আসেনি। একসময় তো আমরা তিনজন মিলে কত কষ্ট করে ভালো ভালো বই জোগাড় করেছিলাম ওখানে। সেখানে তো বেশ কিছু এইসব পেইন্টিংয়ের বইও পেয়েছিলাম। লাইব্রেরিটা তো শুনেছি এখন সরকারি অনুদান পেয়ে আরও বড় হয়েছে। ওখানে গেলে কি আর্ট পেইন্টিংয়ের ওপর কিছু বই পাওয়া যাবে না? নিশ্চয়ই যাবে। একবার গিয়ে খুঁজলে ক্ষতি কি? অন্তত মনটাও তো ভালো হবে ওই চত্বরটায় ফিরে গেলে। যেমন ভাবা তেমন কাজ। আলমারি থেকে মাস্কটা বের করে মুখে বেঁধে স্যানিটাইজার পকেটে নিয়ে রওনা হলো প্রত্যয়। লকডাউনের দুপুরে খাঁ খাঁ করা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ও তখনও জানতো না এই লাইব্রেরির দরজাটাই আজ 12 বছর পর ওদের 3 বন্ধুর জীবনে হয়তো একটা মস্ত বড় মোড় ঘোরাতে চলেছে। লাইব্রেরিটার সামনে এসে যখন প্রত্যয় দাঁড়ালো তখন চারপাশটা বড্ড চুপচাপ, শুনশান। বিকেল গড়িয়ে আসছে। লাইব্রেরির সেই পুরনো কাঠের দরজাটা এখন বদলে গেছে। সরকারি এইডেড বোর্ড ঝুলছে বাইরে। তবে ভেতরে ঢোকার চেনা বারান্দাটা একই রকম আছে। প্রত্যয় যেই না ভেতরে পা বাড়াতে যাবে অমনি কাউন্টারের ওপার থেকে একটা চেনা কিন্তু গম্ভীর গলা ওকে গেটেই আটকে দিল। এক্সকিউজ মি, একটু দাঁড়ান। হ্যাঁ বলুন। কিছু মনে করবেন না, আসলে এখন তো লকডাউন চলছে। সরকারি নিয়ম অনুযায়ী লাইব্রেরির ভেতরে কাউকেই ঢোকার পারমিশন দেওয়া যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আপনার যদি প্রয়োজনীয় কোনো বই জমা দেওয়ার থাকে বা নতুন কোনো বই নেওয়ার থাকে তাহলে ওখানকার কাউন্টারে একটা স্লিপে বইয়ের নাম আর নিজের নাম লিখে জমা দিন। যদি বই অ্যাভেলেবেল থাকে আমি ভেতর থেকে এনে দিচ্ছি। আপনাকে কিন্তু বাইরেই ওয়েট করতে হবে। ও আচ্ছা আচ্ছা, না না ঠিক আছে ঠিক আছে। আমি আসলে এখানকার রুলটা তো জানতাম না। আসলে আমার আর্ট কালচার স্কেচিংয়ের ওপর কিছু রেফারেন্স বই দরকার। অনলাইনে একটা ক্লাস করাচ্ছি তো তাই। ঠিক আছে, আমি স্লিপটা লিখে দিচ্ছি। প্রত্যয় কাউন্টারের ওপরে রাখা একটা কাগজ আর পেন দিয়ে নিজের নাম আর প্রয়োজনীয় বইয়ের নাম লিখে দিল। দুজনের মুখেই মাস্ক, চোখে চশমা থাকায় প্রথমটায় কেউ কাউকে চিনতেই পারেনি। লকডাউনের এই অদ্ভুত চাদর মানুষকে মানুষের কাছেও কেমন অচেনা করে রেখেছে। প্রত্যয় স্লিপটা লিখে এগিয়ে দিল সেই লাইব্রেরিয়ানের দিকে। মেয়েটি স্লিপটা হাতে নিয়ে যেই না কাগজের ওপর চোখ বোলালো অমনি ওর চোখের মণি দুটো যেন এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। প্রত্যয় সেন নামটা দেখেই মেয়েটা বেশ চমকে উঠল। চশমাটা নাক বরাবর একটু ঠেলে তুলে দিয়ে খুব ভালো করে প্রত্যয়ের দিকে তাকিয়ে খানিকটা উত্তেজিত গলায় বলল, আপনার নাম প্রত্যয় সেন? মাথা ভাঙা হাই স্কুলে পড়তেন? 2008-এর ব্যাচ? হ্যাঁ, আপনি কি করে জানলেন? আরে আমি ঠিক চিনেছি তাহলে। আচ্ছা, আপনি কি সেই প্রত্যয় যার সাথে মৃণাল আর শোভনের খুব ভালো বন্ধুত্ব ছিল? মানে ওই যে মফস্বলে সবাই যাদের হরিহর আত্মা বলতো?
আপনারা তিনজন সারাক্ষণ একসঙ্গে থাকতেন না? হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা তিনজনই তো। কিন্তু আপনি আমাদের কথা জানলেন কি করে? আর এই লাইব্রেরিটার সঙ্গেও আমাদের একটা কানেকশন ছিল। যাই হোক, মেয়েটি এবার আলতো করে নিজের কানের পাশ থেকে মাস্কের দড়িটা আলগা করলো। মাস্কটা নিচে নামিয়ে হাসি মুখে প্রত্যয়ের দিকে তাকালো। প্রত্যয়ও অবাক হয়ে দেখল ওদেরই বয়সী একজন চেনা মুখ। এবার চিনতে পারছেন? আমি নিপবিথি রায়। আমরা এক স্কুলেই পড়তাম প্রত্যয়। ক্লাস 11-12-এ আমার সেকশন আলাদা ছিল, তবে তোমাদের ওই ত্রিমূর্তিকে স্কুলের কে না চিনতো? আর এই লাইব্রেরিটাও তো তোমাদেরই তৈরি করা। আমি কিছুদিন আগে এখানে সরকারি লাইব্রেরিয়ান হিসেবে জয়েন করেছি। ও আচ্ছা, বুঝতে পেরেছি, নিপবিথি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার একদম চিনতে পেরেছি। ও তুমিই তো সেই ওই ফার্স্ট বেঞ্চে বসতে খুব শান্তশিষ্ট ছিলে। মুখটা খুব চেনা লাগছিল প্রথম থেকে। আসলে মাস্কের জন্য এখন চেনা দায়। যাই হোক, তুমি এখানে চাকরি পেয়েছো, খুব ভালো ব্যাপার। হ্যাঁ, ওই সরকারি পরীক্ষা ক্লিয়ার করার পর লোকাল লাইব্রেরিতেই পোস্টিং হলো। বাহ, তা তুমি এখন কলকাতায় কি করছো? আর তোমার সেই বাকি দুজন, শোভন আর মৃণাল, ওরা কেমন আছে? ওদের কোনো খবর? নিপবিথির মুখে শোভন আর মৃণালের নামটা শুনেই প্রত্যয়ের মুখের সেই চেনা খুশির চমকটা যেন এক নিমেষে কর্পূরের মতো উবে গেল। 12 বছরের সেই জমে থাকা অভিমান, ভুল বোঝাবুঝি আর কলকাতার বুকে পাওয়া প্রত্যাখ্যানের ক্ষতটা যেন আবার দগদগে হয়ে উঠল। প্রত্যয় চোখটা ঘুরিয়ে নিয়ে কাউন্টারের খাতার দিকে তাকালো। গলাটা কেমন যেন ভারী হয়ে আসছে। ও আচ্ছা, না মানে অনেকগুলো বছর হয়ে গেল তো নিপবিথি। যে যার কেরিয়ার আর লাইফ নিয়ে ব্যস্ত। সত্যি বলতে কি, ওদের সঙ্গে এখন আর তেমন যোগাযোগ নেই। কে কেমন আছে জানি না। নিপবিথি প্রত্যয়ের মুখের এই আচমকা পরিবর্তনটা খুব সূক্ষ্মভাবে নোটিস করল। যে বন্ধুদের জন্য একসময় প্রত্যয় নিজের জান লড়িয়ে দিতে পারত, আজ তাদের নাম শুনতেই ছেলেটার গলায় এমন উদাসীনতা কেন? নিপবিথির মনে একটা খটকা লাগলো, তবে সে আর এটা নিয়ে কথা বাড়ালো না। ও আচ্ছা, তা ঠিক, সময়ের সাথে সাথে সবাই ব্যস্ত হয়ে পড়ে। দাঁড়াও, তুমি যে বইগুলোর নাম লিখলে, আমি ভেতরে গিয়ে ক্যাটালগটা চেক করে নিয়ে আসছি। তুমি একটু এখানে বসো, হ্যাঁ? নিপবিথি ঘরের ভিতরের দিকে চলে গেল। প্রত্যয় বারান্দার একটা বেঞ্চে বসে রইল। বাইরে নিস্তব্ধ দুপুরের দিকে তাকিয়ে ওর মনটা আবার কেমন যেন একটা ভারী হয়ে গেল। যে লাইব্রেরির প্রত্যেকটা কোণ একসময় ওদের 3 বন্ধুর হাসিতে খুশিতে ফেটে পড়ত, আজ সেখানেই একা বসে প্রত্যয় ভাবছে জীবন সত্যি কত চড়াই উতরাইয়ে ভর্তি। কিন্তু নিপবিথি কাউন্টারের ওপারে দাঁড়িয়ে ডায়েরিটা খুলতেই ওর মনে হলো এই অদ্ভুত নীরবতার পিছনে নিশ্চয়ই কোনো বড় গল্প লুকিয়ে আছে। ভিতরের ঘরের আলমারিগুলোতে কিছুক্ষণ ঘাঁটাঘাঁটি করে নিপবিথি যখন কাউন্টারে ফিরে এলো, তখন ওর হাতে কোনো বই ছিল না। কাউন্টারের ওপর রাখা ঘড়িটার দিকে তাকিয়ে নিপবিথি একটা খাতা বন্ধ করতে করতে প্রত্যয়ের দিকে তাকিয়ে বলল, প্রত্যয়, তুমি যে আর্ট হিস্ট্রি আর স্কেচিংয়ের বইটা চেয়েছো, ওটা আমাদের ক্যাটালগে দেখাচ্ছে, কিন্তু লকডাউনের আগে না বইগুলো অন্য র্যাকে গোছানো হয়েছিল, এই মুহূর্তে ঠিক হাতের কাছে নেই। আর দেখো না, আজ তো লাইব্রেরি বন্ধ করার সময়ও হয়ে এসেছে। তুমি যদি কাল সকাল সকাল একবার আসতে পারো, আমি তার মধ্যেই বইটা একদম আলাদা করে খুঁজে রাখবো। ও আজ পাওয়া যাবে না না? আচ্ছা ঠিক আছে, কাল সকালেই না হয় আসবো। একটু প্লিজ খুঁজে রেখো নিপবিথি, বইটা আসলে আমার খুব দরকার। আচ্ছা, এমনিতে লাইব্রেরি এখন কটা পর্যন্ত খোলা থাকে? মফস্বলের সরকারি লাইব্রেরিগুলো তো রাত 8টা 8:30 অবধি খোলাই থাকে, কিন্তু এখন এই যে লকডাউন, তাই বিকেল 5টার পর খোলা রাখার আর পারমিশন নেই। ও আচ্ছা, 4:55 বেজে গেছে অলরেডি। চলো এবার আমি তালা দিয়ে বেরোবো, একসাথেই হেঁটে যাব। হুম, চলো যাওয়া যাক। লাইব্রেরি বন্ধ করে
প্রত্যয় আর নিপবিথি হাঁটতে শুরু করলো মাথা ভাঙার ফাঁকা রাস্তা দিয়ে। 2020 সালের করোনা সতর্কতা মেনে দুজনেই সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রেখেছিল, কিন্তু শারীরিক দূরত্বের মাঝেই নিপবিথির স্মৃতির জানলাগুলো একটা একটা করে খুলতে শুরু করলো। চেনা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ও বলে উঠল, জানো প্রত্যয়, লাইব্রেরিতে বসে থাকাকালীন মাঝে মাঝেই তোমাদের কথা মনে পড়তো। ক্লাস 11-এ যখন তোমরা ওই ক্লাবের ঘরটা পরিষ্কার করছিলে, আমি একটা কাজে ওখান দিয়ে সেদিন যাচ্ছিলাম। তখন দুপুরবেলা চড়া রোদ, তোমরা তিনজন একেবারে ঘামে জ্যাপ জ্যাপ করছিলে, তাও কিন্তু কারোর মুখে কোনো ক্লান্তি ছিল না। শোভন একটা মস্ত বড় বইয়ের বস্তা পিঠে করে নামাচ্ছিল, আর ওই তোমাদের মৃণাল খাতা পেন্সিল দিয়ে দিয়ে লিস্ট বানাচ্ছিল, আর তুমি একটা ভাঙা টুলের ওপর দাঁড়িয়ে দেওয়ালে একটা মস্ত মা সরস্বতীর ছবি আঁকছিলে। মনে আছে তোমার? মনে আবার থাকবে না? ওটাই তো আমাদের জীবনের পাগলামি ছিল। সেদিন না আমি অনেকক্ষণ দাঁড়িয়ে তোমাদের ওই আঁকা কাজকর্ম এসব দেখছিলাম। তোমরা তিনজন যখন একসাথে হাসাহাসি করতে করতে কাজ করছিলে, আমার বড্ড হিংসে হচ্ছিল জানো তো। স্কুলের বাকি সব ছেলেরা যেখানে সারাক্ষণ বাইক আড্ডা মেয়েদের দিকে তাকানো নিয়ে ব্যস্ত, সেখানে তোমাদের এই রূপটা না বড্ড আলাদা ছিল। বিশেষ করে তোমার ওই খামখেয়ালি স্বভাবটা। তুমি যখন কোনো কিছু আঁকতে, মনে হতো তোমার চারপাশে আর কোনো দুনিয়াই নেই। স্কুলের চিলড্রেন্স ডেতে তুমি ব্ল্যাকবোর্ডে চক দিয়ে একটা আস্ত পাহাড়ের ছবি এঁকেছিলে। তাই তো। আমি সেদিন ছুটির পরও অনেকক্ষণ ক্লাসে বসে ওই ছবিটা দেখেছিলাম। সত্যি? আর ওই পাহাড়ের খাঁজ দিয়ে যে সূর্যটা পরের দিন এসে তুমি দেখেছিলে, ওটা আমি এঁকে দিয়েছিলাম। ও তাই নাকি? আমি তো জানতামই না। তুমি তো স্কুলে কোনোদিন আমার সাথে সেভাবে কথাই বলনি। সবসময় ওই ফার্স্ট বেঞ্চে বইয়ের ভিতর মুখ গুঁজে বসে থাকতে। বাবা রে বাবা। আসলে কথা বলার সাহসই হয়তো কোনোদিন হয়নি। তোমরা তিনজন 24 ঘন্টা এমন নিজেদের চারপাশে পাঁচিল তুলে রাখতে, কাউকেই ভেতরে ঢুকতে দিতে না। তাছাড়া কিছু কথা না বলাই হয়তো ভালো ছিল তখন। তুমি তো নিজের আঁকার জগতেই মগ্ন থাকতে। আমার মতো একটা সাধারণ শান্ত মেয়েকে তোমার চোখে পড়ার কথাই নয়। আজ 12 বছর পর তোমাকে এভাবে সামনে দেখে আমারও না কেমন অদ্ভুত লাগছে যেন। নিপবিথির বলা কথাগুলোর মধ্যেই ভালো লাগার ইঙ্গিতটা প্রত্যয়ের মনকে এক মুহূর্তের জন্য ছুঁয়ে গেল। কিন্তু তার চেয়েও বড় একটা ওলট পালট করা কথা প্রত্যয়ের মনের ভিতর ঘুরপাক খাচ্ছে। নিপবিথির মুখে স্কুলের সেই সব ছোট ছোট ইনসিডেন্টের কথা শুনতে শুনতে প্রত্যয় যেন বারবার অতীতে ফিরে যাচ্ছে। ওর চোখের সামনে ফ্ল্যাশব্যাকে ভেসে উঠছে সেই চেনা করিডোর, চেনা শোরগোল। শোভন ওর আঁকার খাতাটা প্রায় কেড়ে নিয়ে বলে বসেছিল, কি রে, সালার ছবি আঁকা ছাড়া আর কি তোর কোনো কাজ নেই নাকি? টিফিন পিরিয়ড শেষ হতে চললো, আর তুই এখনো ওই ফুল ফল গাছ পাতা পাহাড় পর্বত নদী নালা এইসব এঁকেই চলেছিস? চল, ওদিকে মৃণাল তোর জন্য দাঁড়িয়ে রয়েছে, ওর কি সব কাজ আছে বললো। তারপর আর কোনো কথা না শুনে রীতিমতো হাত ধরে হিড় হিড় করে টানতে টানতে শোভন প্রত্যয়কে নিয়ে চলে এলো স্কুল বিল্ডিংয়ের দোতলা থেকে একেবারে একতলায়। স্কুল বিল্ডিংয়ের একতলার ঘরের ডান দিকে ফিজিক্স ক্লাসের সামনে দাঁড়িয়েছিল মৃণাল। দূর থেকে দেখেই প্রায় দৌড়ে এলো ও। ওই প্রত্যয়, তাড়াতাড়ি আয়, আজ ফিজিক্স প্র্যাকটিক্যালের খাতাটা তোকে দিয়ে আঁকাতে হবে। এসকেপিসের খুব খুঁতখুঁতে ওই স্লাইড ক্যালিপার্সের পারফেক্ট ছবি না আঁকতে পারলেই একেবারে খাতা টেনে ফেলে দেবে। ব্যাস অমনি সুযোগ পাওয়া গেল মৃণালের পিছনে লাগার। দাঁড়া রে বাবা দাঁড়া, অত তাড়াহুড়ো করছিস কেন? তোরা 1 মিনিটও না শান্তিতে আমায় একটু একা বসতে দিবি না, তাই তো? তোদের নিয়ে না সিরিয়াসলি আমি আর পারি না। আর শোন, নিজের আঁকার খাতা নিজে এঁকে নে, আমি শুধু শুধু তোর জন্য খাটবো কেন বলতো? ওরে আমার মকবুল ফিদা হাসান রে, একটা সামান্য জিনিস এঁকে দিতে বলেছি, অমনি জ্ঞান বেড়ে গেল না? থাক থাক, তোকে আঁকতে হবে না,
আমি বরং আমাদের সেকশনের ওই সুমনা মেয়েটাকে দিয়েই আঁকিয়ে নেব। অমনি শোভন বেশ ঠাট্টা করে বলে উঠল, ওরে মজনু, হ্যাঁ, তলে তলে এত সুমনা তোর খাতায় ছবি এঁকে দেবে, বিশাল ব্যাপার তো, হ্যাঁ। না 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 না, ভুল করলি শোভন, সুমনা বলিস না, রেগে যাবে। সুমনা বৌদি বল। কিরে, তাই তো মৃণাল? স্মৃতির সেই চেনা কোলাহলটা যেন প্রত্যয়ের কানের পর্দা এসে ধাক্কা মারল। রাস্তার মোড়ে এসে নিপবিথি থমকে দাঁড়ালো। ওর বাড়ির রাস্তাটা ডান দিকে বেঁকে গেছে। আমার বাড়ি এই গলিটা দিয়েই। তাহলে কাল সকাল 10টায় আসছো তো লাইব্রেরিতে? বইটা কিন্তু আমি রেডি রাখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। আমার বাড়ি আবার ওদিকটায়। ঠিক আছে, কাল ঠিক 10টায় চলে আসবো। ভালো থেকো। নিপবিথি গলির ভিতর ঢুকে গেল। প্রত্যয় আবার একা হয়ে গেল মাথা ভাঙার সেই পড়ন্ত বিকেলের আলো আঁধারিতে। নিপবিথির অব্যক্ত অনুরাগ আর বন্ধুদের চেনা স্মৃতি সব মিলিয়ে প্রত্যয়ের বুকের ভিতরটা কেমন যেন তোলপাড় করতে লাগলো। ও ধীর পায়ে বাড়ির দিকে এগোতে এগোতে ভাবল, সময় মানুষকে কত কিছু মনে করিয়ে দেয়, অথচ সেই চেনা মানুষগুলোকে আর কোনোদিন ফিরিয়ে আনা যায় না। অবুঝ এক নস্টালজিয়া বুকে নিয়ে প্রত্যয় এগিয়ে চলল ওর চেনা গন্তব্যের দিকে। পরের দিন সকাল ঠিক 10টা। মাথা ভাঙার ওপর তখন চড়া রোদ উঠেছে। লকডাউনের চেনা নিস্তব্ধতা ভেঙে প্রত্যয় আবার এসে দাঁড়ালো সেই লাইব্রেরির কাউন্টারের সামনে। আজ আর নিপবিথিকে বই খুঁজতে হলো না। প্রত্যয় আসার আগেই ও টেবিলের ওপর সযত্নে সাজিয়ে রেখেছিল আর্ট হিস্ট্রি আর স্কেচিংয়ের সেই দুর্মূল্য দুটো বই। এই নাও তোমার বই। সকালে এসেই খুঁজে সামনেই রেখে দিয়েছি। দেখো অনলাইন ক্লাসে এগুলো কাজ দেয় কি না। আরে বাহ, তুমি সত্যি খুব বড় উপকার করলে। এই বইগুলো না এই লকডাউনের বাজারে আমি কোথাও পেতাম না। আর তাছাড়া আমার ছাত্রছাত্রীদের ওই ড্রয়িংয়ের বেসিক থিওরিটা বোঝাতে এগুলো খুব হেল্পফুল হবে। থ্যাংক ইউ সো মাচ। ধুর, থ্যাংক ইউ দেওয়ার কি আছে, এটা তোমার ডিউটি। তাছাড়া এই লাইব্রেরি যারা নিজের হাতে তৈরি করেছে তাদের মধ্যে একজনকে বই দিয়ে সাহায্য করতে পারাটা আমার কাছে একটা আলাদাই আনন্দের। ভালো করে ক্লাস করাও আর সাবধানে থেকো। তুমিও সাবধানে থেকো। আজ তাহলে আসি, কাল বা পরশু করে না হয় একবার জমা দিয়ে যাব, বা পাল্টাতে আসবো। বই দুটো শক্ত করে ধরে প্রত্যয় বাড়ির দিকে রওনা দিল। অনেক দিন পর ওর মনের ভিতরের সেই ডিপ্রেশনের মেঘটা কেটে গিয়ে হালকা একটা রোদ উঠল। কিন্তু নিয়তির খেলা বোধহয় একেই বলে। প্রত্যয় সকালের দিকে লাইব্রেরি থেকে বেরিয়ে যাওয়ার ঠিক ঘন্টা দুয়েক পর, ওই দুপুর নাগাদ, লাইব্রেরি চত্বরে এসে হাজির হলো একজন চেনা মানুষ। চোখে দামি রোদ চশমা, ফর্মাল শার্ট, মৃণাল সেন। সারাদিন ল্যাপটপের সামনে বসে ওয়ার্ক ফ্রম হোম করতে করতে মাথাটা হ্যাং হয়ে গিয়েছিল, তাই একটু ফ্রেশ এয়ার টেনে হেঁটে হেঁটে চলে এসেছিল ওদের ছোটবেলার সেই চেনা লাইব্রেরিটার সামনে। এক্সকিউজ মি, আপনি আপনি কি সেই নিপবিথি? মানে আমাদের মাথা ভাঙা হাই স্কুলেই তো পড়তেন আপনি। হ্যাঁ, আপনি মৃণাল সেন তো? তা এখন বুঝি ব্যাঙ্গালোরে থাকেন? হ্যাঁ, ঠিকই চিনেছেন। আসলে লকডাউনে অফিস বন্ধ, তাই ব্যাঙ্গালোর থেকে ওয়ার্ক ফ্রম হোম করতে বাধ্য হয়ে আমার এই মাথা ভাঙায় ফিরে আসা। তা আপনি এখানে? আমি মাস কয়েক হলো এখানে সরকারি লাইব্রেরিয়ান হিসাবে জয়েন করেছি। তা মৃণাল বাবু, অনেক বছর পর নিজেদের তৈরি করা লাইব্রেরিতে ফিরে কেমন লাগছে? হ্যাঁ, ভালোই। তবে আগের থেকে স্পেসটা বেড়েছে, অনেক বেশি বইপত্র এখন স্টকে রয়েছে। আর তাছাড়া কাজকর্মগুলো অনেক বেশি অর্গানাইজ হয়েছে, সেটা তো বেশ বোঝাই যাচ্ছে। যাই হোক, ছোটবেলার একটা খামখেয়ালিপনা আজ গভর্নমেন্ট এইডেড লাইব্রেরি হয়ে গেছে দেখে খারাপ লাগছে না। তবে সত্যি বলতে ওই ব্যাঙ্গালোরের ডিজিটাল লাইব্রেরিগুলোর তুলনায় এটা বড্ড ব্যাকডেটেড। মফস্বলের সাধারণ মানুষদের জন্য এই ব্যাকডেটেড লাইব্রেরিটাই অনেক, মৃণাল বাবু। তা আপনি যখন আবার নিজের শিকড়ের টানে ফিরেছেনই, তখন বাকি দুজনের সাথে নিশ্চয়ই দেখা হয়েছে। বাকি দুজন মানে?
কাদের কথা বলছেন আপনি? কেন? আপনার সেই ছোটবেলার হরিহর আত্মা শোভন আর প্রত্যয়। শোভন তো এখানেই দোকান চালায়, আর প্রত্যয়ও কলকাতা থেকে এই দুদিন আগেই ফিরেছে। আপনারা তিনজন একসময় এই লাইব্রেরিটার জন্য জান লড়িয়ে দিয়েছিলেন তো। আজ তিনজনেই এক জায়গায় আছেন, নিশ্চয়ই রোজ আড্ডা জমছে। নিপবিথির মুখে শোভন আর প্রত্যয়ের নামটা শুনেই মৃণালের মুখের সেই চটজলদি কর্পোরেট হাসিটা এক লহমায় উধাও হয়ে গেল। ওর চোখের সামনে ভেসে উঠল 4 বছর আগের সেই অনসাইট মিটিংয়ের দিনটা, যেদিন ব্যস্ততার অজুহাতে শোভনের বাবার মৃত্যুর খবরটা শোনার সময়টুকুও পায়নি। তারপরে মেসেজটাও ইগনোর করে গিয়েছিল। মৃণাল বেশ সতর্কভাবে নিজের গলার স্বরটা গম্ভীর করে নিল। চোখে একটা উদাসীনতার পর্দা টেনে বলল, ও আচ্ছা, ওদের কথা বলছেন? না মানে নিপবিথি, ওসব স্কুলের বন্ধুত্ব স্কুলেই শেষ হয়ে যায়। প্রফেশনাল লাইফে ঢোকার পর মানুষের প্রায়োরিটি বদলে যায়। আমি ব্যাঙ্গালোরে থাকি, ওখানকার লাইফস্টাইল, ওখানকার স্ট্যান্ডার্ড সম্পূর্ণ আলাদা। ওদের সাথে ম্যাচ করার মতো সময় বা মানসিকতা কোনোটাই এখন আর আমার নেই। কে কেমন আছে সত্যি বলতে আমি ওসবের কোনো খবর রাখি না, রাখার প্রয়োজন মনে করি না। প্রয়োজন মনে করেন না? কিন্তু এক সময় তো আপনারা... আসলে অতীতকে আঁকড়ে ধরে বসে থাকলে লাইফে এগিয়ে যাওয়া যায় না। যাকে আমার আবার 2:30 থেকে একটা ক্লায়েন্ট কল আছে, ল্যাপটপ নিয়ে বসতে হবে। চলি তাহলে, ভালো থাকবেন। মৃণাল আর এক মুহূর্ত না দাঁড়িয়ে হন হন করে হেঁটে চলে গেল। কাউন্টারের ওপারে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল নিপবিথি। সকালে প্রত্যয় এসে ওদের নাম শুনে মুখ ঘুরিয়ে নিয়েছিল, আর দুপুরে মৃণাল এসে ওদের সম্পর্কটাকে প্রয়োজনীয়তা নেই বলেই উড়িয়ে দিয়ে চলে গেল। নিপবিথির মনে এবার একটা মস্ত বড় খটকা। যে 3 বন্ধুর নিখাদ ভালোবাসার গল্প শুনে মফস্বলের মানুষ একসময় অবাক হতো, আজ তাদের মধ্যে কি এমন ঘটল যে একে অপরের নাম শুনলেই এভাবে এড়িয়ে চলে যাচ্ছে? না, নিপবিথি ভাবল এই বন্ধ জানলাগুলো ওকে খুলতেই হবে। যে লাইব্রেরিটা ওরা 3 জন মিলে ভালোবেসে বানিয়েছিল, আজ সেই লাইব্রেরির খাঁচাতেই এই 3টে সিংহকে মুখোমুখি দাঁড় করাতে হবে। মাথা ভাঙা বাসস্ট্যান্ডের চত্বরটা লকডাউনের জেরে আজ বড্ড বেশি থমথমে। সরকারি বাসগুলো একপাশে সার দিয়ে দাঁড়িয়ে আছে, চেনা হকারদের হাঁক ডাক নেই। দুপুরের চড়া রোদে সেই ফাঁকা বাসস্ট্যান্ডের একটা খুঁটির আড়ালে দাঁড়িয়ে ঘাম মুছছিল ক্লান্ত শোভন। সাহা ক্লথ স্টোরের ধসে যাওয়া ব্যবসার দুশ্চিন্তা আর একাকিত্বের বোঝাটা হালকা করতে পকেট থেকে ফোনটা বের করে দোলনের নাম্বারটা ডায়াল করল। কিন্তু ওপার থেকে ফোনটা রিসিভ হতে কোনো কুশল বিনিময়ের বালাই থাকলো না। আবার ফোন করেছো শোভন? তোমাকে আমি কতবার বলেছি বলো তো, এই অসময়ে বারবার তুমি আমাকে ফোন করবে না, বিরক্ত করবে না আমাকে। দোলন, একটু শান্ত হও, একটু শান্ত হও। আমি তো জাস্ট তোমার খোঁজ নেওয়ার জন্য ফোন করলাম। লকডাউনে বাজারে একটা টাকাও কালেকশন নেই, দোকান বন্ধ। এই এই মানসিক প্রেশারের মধ্যে তোমার সাথে দুটো কথা বললে আমার একটু ভালো লাগে, বুঝোই তো। তোমার ভালো লাগে দিয়ে আমার তো জীবন চলবে না শোভন, প্র্যাকটিক্যাল হও। এই লকডাউন কবে মিটবে তার তো কোনো গ্যারেন্টি নেই। আর তোমার ওই কাপড়ের দোকানের যা দশা, তাতে আমাদের তো কোনো ভবিষ্যতই আমি দেখতে পাচ্ছি না। আর যে সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, সেই সম্পর্ক শুধু শুধু বয়ে নিয়ে চলার তো কোনো মানেই হয় না। তাছাড়া আমার ফ্যামিলি অলরেডি অন্য ছেলে দেখেছে। এখন রাখছি, আমাকে ভবিষ্যতে আর কখনো ফোন করবে না, মনে থাকবে। খট করে ফোনটা কেটে গেল। ওপার থেকে ভেসে আসা নীরবতাটা শোভনের বুকের ভিতর তীরের মতো বেঁধল। একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে ফোনটা পকেটে রেখে ও নিজের ডান দিকে ফিরে দাঁড়ালো। অমনি পুরো শরীরটা পাথরের মতো জমে গেল। সামনে মাত্র কয়েক হাত দূরে দাঁড়িয়ে রয়েছে প্রত্যয়, কাঁধে সেই চেনা মলিন ঝোলা ব্যাগ।
প্রত্যয়ও বোধহয় কোনো একটা কাজে এদিকটায় এসেছিল। দুজনের চোখাচোখি হলো। মাঝখানে কেটে যাওয়া 4টে বছরের নীরবতা, 2016 সালের সেই 5,000 টাকার মেসেজের অপমান, আর এক আকাশ অভিমান যেন জলজ্যান্ত দেওয়াল হয়ে দাঁড়িয়ে রয়েছে ওদের মাঝখানে। প্রত্যয় এক দৃষ্টিতে শোভনের দিকে তাকিয়ে রইল। সেই চোখে রাগ ছিল না, ছিল গভীর অবহেলা। শোভনও মাথা নিচু করে নিল। অপরাধ বোধে ওর মুখ থেকে একটা শব্দও বেরোলো না। কেউ কারোর সঙ্গে কোনো কথা বলল না। প্রত্যয় ধীর পায়ে উল্টো দিকে হেঁটে চলে গেল। আর এই পুরো দৃশ্যটা একটু দূর থেকে তীক্ষ্ণ চোখে লক্ষ্য করলো আরও একজন, নিপবিথি। লাইব্রেরিতে যাওয়ার জন্য সে এই মাত্র একটা লোকাল অটো থেকে বাসস্ট্যান্ডে এসে নেমেছে। শোভন আর প্রত্যয়ের এই মৌনতা, এই চেনা মানুষের অচেনার মতো এড়িয়ে যাওয়ার দৃশ্য দেখে নিপবিথির আর বুঝতে বাকি রইল না যে এই ত্রিমূর্তির বন্ধন আজ কোনো এক অজানা ঝড়ে তাসের ঘরের মতো ভেঙে গেছে। না, এই দূরত্ব আমি মেনে নেব না। যে সম্পর্কের ভিত এত শক্ত ছিল তা এভাবে ধুলোয় মিশে যেতে পারে না। এদের ইগো আর অভিমানের জট আমাকেই ছাড়াতে হবে। কিন্তু কিভাবে? হ্যাঁ, লাইব্রেরিটাই তো ওদের এক করেছিল, ওটাকেই অস্ত্র করতে হবে। যেমন ভাবা তেমন কাজ। লাইব্রেরিতে পৌঁছেই নিপবিথি পুরনো রেজিস্টার ঘেঁটে 3 জনের নাম্বার বের করলো। তারপর আলাদা আলাদাভাবে 3 জনকে ফোন করে অত্যন্ত অফিসিয়াল এবং গম্ভীর গলায় একটা জাল নোটিশ জারি করলো। ফোনের ওপারে প্রত্যয়, মৃণাল আর শোভন 3 জনকেই আলাদা আলাদাভাবে জানালো আজ থেকে 12 বছর আগে 2008 সালে লাইব্রেরি সরকারি হওয়ার আগে তারা 3 জন নাকি লাইব্রেরির 3টে অত্যন্ত মূল্যবান বই নিজেদের কাছে রেখে দিয়েছিল, যা নাকি তারা আজও ফেরত দেয়নি। এখন সরকারি নিয়ম খুব কড়া, তাই হয়তো আজ বিকেল 4টে লাইব্রেরির বিশেষ মিটিংয়ে তাদের এসে জবাবদিহি করতে হবে, নয়তো ওই বইয়ের দাম চোকাতে হবে। অন্যথায় আইনি পদক্ষেপ নেওয়া হবে, কারণ আইনের চোখে এটা চুরি। মিটিংয়ের দোহাই দিয়ে 3 জনকে একই সময় একই ছাদের নিচে ডেকে আনাটাই ছিল নিপবিথির একমাত্র লক্ষ্য। বিকেল ঠিক 4টে মাথা ভাঙা লাইব্রেরির ভিতরের ঘরটা এসে যখন 3 জন বসলো একই টেবিলে, ঘরের ভিতরের পরিবেশটা বাইরের লকডাউনের চেয়েও 1000 গুণ বেশি স্তব্ধ, ভারী আর অস্বস্তিকর। ধন্যবাদ, আপনারা সবাই এখানে এসেছেন। এবার কাজের কথায় আসি। সরকারি অডিটে ধরা পড়েছে যে 2008 সালের মে মাসে আপনারা 3 জন লাইব্রেরি 3টি দামি বই ইস্যু করিয়েছেন, যা আজও পেন্ডিং। প্রত্যয় সেন আপনার নামে দেখাচ্ছে ইন্ডিয়ান আর্ট অ্যান্ড স্কাল্পচার, এই দুষ্প্রাপ্য এই ভলিউমটা। মৃণালবাবু, আপনার নামে পেন্ডিং অ্যাডভান্সড ফিজিক্স অ্যান্ড লজিক। আর শোভন সাহা, আপনার নামে আটকে আছে ট্রেড অ্যান্ড কমার্স গাইড। এই বইগুলো কোথায়? আপনারা কি জানেন এর জন্য লাইব্রেরি কর্তৃপক্ষর কাছে আমাকে কতটা জবাবদিহি করতে হচ্ছে? হোয়াট রাবিশ নিপবিথি! আমি ব্যাঙ্গালোরের একটা ফার্স্ট ক্লাস আইটি ফার্মে জব করি। এই 12 বছর পর আপনি আমাকে একটা ফালতু বইয়ের জন্য ডেকে পাঠালেন, তাও আবার এমন একটা বই যা আমার ক্লাস 12-এর পর কোনো কাজেই লাগেনি। আমি কোনো বই নিজের জন্য রাখিনি। আপনার রেজিস্টার ভুল বলছে। রেজিস্টার ভুল বলছে না মৃণালবাবু, এখানে আপনাদের 3 জনের সই আছে। বই যদি ফেরত না দেন তবে আজকেই আপনাদের নামে অফিসিয়াল কমপ্লেন ফাইল হবে। নিপবিথি, তুমি মৃণালকে এভাবে বলতে পারো না। মৃণাল পড়াশোনায় কেমন ছিল সেটা সবাই জানে। ও নিজের পড়ার বই কোনোদিন অবহেলা করে ফেলে রাখতো না, আর লাইব্রেরি থেকে বই নিয়ে ফেরত না দেওয়ার ছেলে ও নয়। ও যখন বলছে বইটা ওর কাছে নেই, তখন নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে, আর সেই ভুলটা তোমাদেরই হচ্ছে। প্রত্যয়ের মুখ থেকে নিজের পক্ষে এই ডিফেন্সটা শুনে মৃণাল খানিকটা চমকে গেল। যে প্রত্যয়কে ও মনে মনে স্ট্যান্ডার্ডহীন বলে উড়িয়ে দিয়েছিল, সেই প্রত্যয় আজ ওর সততা নিয়ে সওয়াল জবাব করছে। ও আচ্ছা, তাহলে শোভন, তোমার বইটার কি হলো? তুমি তো এই মফস্বলেই আছো, কাপড়ের দোকান চালাচ্ছ।
তুমি বইটা চুরি করেছিলে? চুরি শব্দটা শুনে জাস্ট চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো মৃণাল। জাস্ট স্টপ ইট নিববিথি, জাস্ট স্টপ ইট। মুখ সামলে কথা বলুন। শোভনকে চোর বলবেন না। ও ব্যবসায়ী বাড়ির ছেলে হতে পারে, কিন্তু ও আর যাই হোক লাইব্রেরির একটা বই নিজের স্বার্থের জন্য আটকে রাখার মতো ছোট লোক নয়। আজ ওর কাপড়ের দোকান বন্ধ থাকতে পারে, কিন্তু ওর সততা নিয়ে প্রশ্ন তোলার অধিকার আপনার নেই। আর প্রত্যয়, হ্যাঁ, প্রত্যয়ের বইটার কথা যে বললে, নিপবিথি, প্রত্যয় একজন সত্যিকারের শিল্পী। ওর ছবি আঁকতে পারে, মূর্তি গড়তে পারে, কিন্তু ও কোনোদিন অধর্ম করতে পারে না। ও যদি বইটা ভালোবেসে নিয়েও থাকে, তবে সেটা ওর নিজের কাছে আগলে রেখেছে, চুরি করেনি। ওর ফাইন আমি দিয়ে দেব, তাও ওর নামে কোনো কমপ্লেন তুমি করতে পারবে না। অদ্ভুত তো, আপনারা কেউ কারোর সঙ্গে কথা বলছেন না, একে অপরের দিকে তাকালে মুখ ঘুরিয়ে নিচ্ছেন, অথচ যেই আমি একজনকে চোর বললাম অমনি বাকি দুজন একেবারে লড়াই করতে মাঠে নেমে পড়লেন। নিপবিথির এই একটা কথায় ঘরের ভিতরের পুরো ম্যাজিকটা যেন এক লহমায় বদলে গেল। প্রত্যয়, মৃণাল আর শোভন তিনজনেই একে অপরের দিকে তাকালো। যে বরফ 12 বছর ধরে জমেছিল তা যেন 1 মিনিটে গলতে শুরু করলো। নিপবিথি প্রমাণ করে দিল, দূরত্ব যতই হোক, সম্পর্কের সুতোটা আজও ঠিক কতটা গভীরে জড়িয়ে আছে। সত্যিই তো, ছোটবেলাকার বন্ধুগুলো বোধহয় এমনই। দেখা হোক না হোক, কথা হোক না হোক, ভুল বোঝাবুঝি ঠিক মিটে যাবে একদিন। আবার সবাই গলা জড়িয়ে একে অপরকে বলতেই পারি, বন্ধু শোন, বন্ধু চল, আবার একসাথে ফুচকা খাই। আজকের গল্প এটা বন্ধুত্বের গল্প, এখানেই শেষ। যদি ভালো লেগে থাকে তাহলে চটপট একটা লাইক, একটা কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না, তাও আবার নিজের প্রিয় বন্ধুর সঙ্গে। আর যদি আপনারা আমাদের চ্যানেলে আজ নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। খুব শিগগিরই ভূত চর্চা বদলে যাচ্ছে গল্পের মরশুমে, অর্থাৎ ভূত চর্চা নাম বদলাচ্ছে। এখানে আর শুধুমাত্র ভূতের গল্প নিয়ে আমরা পড়ে থাকতে রাজি নই, কি রে, তাই তো? কেন নামটা বদলাচ্ছে বলতো? কেন কেন? ভূতটা আমার গলায় ঢুকে গেছে। এই কেলেঙ্কারি। আসলে ভূত আমাদের প্রত্যেকের মাথা থেকে আপাতত বেরিয়ে একটু অন্যান্য নানান রকম গল্প নিয়ে আমরা ভাবনা চিন্তা করছি। ভূতকে সাইডে রেখে অন্য বিষয় নিয়ে চর্চা হবে। একদম। এবার তো শুনলাম তোরও নাকি নানান রকম গল্প টল্প ভাবনা চিন্তা এই চ্যানেলে হচ্ছে। পরের সপ্তাহে আসছে। তাই বুঝি? তা গল্পের টপিক ছোট্ট করে? না, বলবো না। আরে বল না। আচ্ছা ঠিক আছে, তোর গল্প মানে ডেফিনেটলি তাতে কিছু টুইস্ট থাকবে, তাই তো? সুপার উপর টুইস্ট। বেশ, আমাদের শ্রোতা বন্ধুরা অপেক্ষা করবে। তবে আজ বিদায় নিতে হবে। বিদায় নেওয়ার আগে গত পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণা করতে হবে। তারা হলেন রিয়া দাস, সায়ন্তনী মণ্ডল, সুপ্রিয়া মাঝি, অপর্ণা সামন্ত, বিপাশা বাগ, মাম্পি মণ্ডল, শুভমিতা হালদার, সীমা গিরি, ঝর্ণা খাতুন, রচনা সামন্ত, অর্ণব সান্যাল, অঞ্জলি চ্যাটার্জি সহ অনেকেই। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন, এই গল্পটা নর্থ বেঙ্গলের যে অঞ্চল নিয়ে হচ্ছিল, অর্থাৎ ওদের লাইব্রেরি এবং ওদের মফস্বলের নামটা, মানে লাইব্রেরির নামটা ঠিক নয়, ওদের জায়গার নামটা কি ছিল? যদি মন দিয়ে এতক্ষণ শোনা হয়ে থাকে তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তর ভীষণ সহজ। তাই চটপট মোবাইল ফোনটা নাও আর টাইপ করো সঠিক উত্তর শুধুমাত্র কমেন্ট বক্সে। মাথার যন্ত্রণা। বেশ, ঠিক আছে, কথা দিচ্ছি পরের পর্বে প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি একটা হিন্টস দিয়েছি। হিন্টস দিয়েছিস? ও আচ্ছা, ঠিক আছে, আমিই তো ধরতে পারিনি। ঠিক আছে, তাহলে আজ আসি। কারণ তোর তো হাঁটুতে। একদম ঠিক বলেছিস, তবু ভাগ্যিস তোর মতো গোড়ালিতে নয়। যাই হোক, তাহলে দেখা হচ্ছে, মানে কথা হচ্ছে তোমাদের সঙ্গে আবার মঙ্গলবার দুপুর 3:30 অন্নপূর্ণার বসে সংসার। আছে কখন থেকে গালে হাত দিয়ে অন্নপূর্ণা। তবে এই চ্যানেলে নয় কিন্তু, ভালোবাসার মরশুমে। আর পরের সপ্তাহ থেকে মাথায় রেখো, ভূত চর্চা হয়ে যাচ্ছে গল্পের মরশুম।
আজ আসি, ভালো থেকো। টাটা। টাটা।